আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কিছু নৈর্ব্যক্তিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো কি বলছে, হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে যাওয়ার ফলে বুকে ব্যথা অনুভূত হওয়াকে কি বলে। অর্থাৎ আমরা কি জানি, হৃৎপিণ্ডের ভিতর দিয়েই রক্ত চলাচল করার মাধ্যমে আমাদের পুরা দেহে রক্তটা ছড়ায় পড়ে। এখন যদি রক্ত চলাচল কমে যায় সেক্ষেত্রে বুকে ব্যথা অনুভূত হবে। এই রোগটাকে, বুকে ব্যথা হওয়ার এই রোগটাকে আমরা বলি হচ্ছে অ্যানজাইনা বা অ্যানজিনা। এখন স্ট্রোক কি জিনিস? স্ট্রোক হচ্ছে এই যে রক্তনালীর ভিতর দিয়ে ধরো রক্ত চলাচল করতেছে, এই রক্তকণিকাগুলোর নিজস্ব একটা ফ্লো আছে, ওরা নিজস্ব ফ্লোতে এভাবে চলতেছে। এখন ধরো চর্বি জাতীয় খাবার বা কোলেস্টেরল তুমি গ্রহণ করলা, যার কারণে তোমার এইখানে নালীতে কোলেস্টেরল জমা হয়ে গেল। এই যে দেখো জমা হইলো। এখন এই নালীটা সরু হয়ে গেছে না, এই সরু নালীর ভিতর দিয়ে যখন রক্তকণিকাগুলো আগের ফ্লোতে যাইতে পারতেছে না, তখন ওরা সবাই এখানে এসে জমাট বেঁধে যাবে। মানে সরু পথ দিয়ে একজন একজন করে যাচ্ছে, যার জন্য এখানে একটা ক্রাউড তৈরি হয়ে গেছে। এখন এই যে রক্তকণিকাগুলো এই প্রাচীরটাতে একটা চাপ দিবে, এই চাপের কারণে যদি প্রাচীরটা বিদীর্ণ হয়ে যায়, রক্তক্ষরণ তৈরি হয় মস্তিষ্কে, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো স্ট্রোক। স্ট্রোক কোথায় হচ্ছে? মস্তিষ্কে কিন্তু হচ্ছে। এখন এই সেম জিনিসটা যদি হার্টে হয় তখন আমরা ওইটাকে বলবো হার্ট অ্যাটাক। হার্টে কিন্তু কখনো স্ট্রোক হয় না। আমি অনেক সময় বলতে শুনছি যে অনেকে বলে হার্ট স্ট্রোক করছে, হার্টে কিন্তু স্ট্রোক হয় না, হার্টে হয় অ্যাটাক, ব্রেইনে হয় স্ট্রোক। এরপরে দেখো অ্যানিমিয়া। অ্যানিমিয়া হচ্ছে আমাদের রক্তশূন্যতা। কি হবে? এখানে রক্তশূন্যতা দেখা দিবে, রক্তশূন্যতাকে অ্যানিমিয়া বলে। এরপরে দেখো কোন ধরনের রোগীদের কোনো লক্ষণ ছাড়াই হার্ট অ্যাটাক হতে পারে, কোনো লক্ষণ থাকবে না। এক্ষেত্রে আমরা ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে যে কোনো রোগের রিস্ক অনেক বেশি দেখতে পাই। ওদের ক্ষেত্রে কোনো রোগ যদি আক্রমণ করে সেক্ষেত্রে ভালো হইতেও অনেক সময় লাগে, মানে নর্মালি যত সময়ের ভিতর ভালো হয়ে যাওয়ার কথা, ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে ওই রোগটা অনেক বেশি দিন মানে দেহে বসবাস করে। এবং অনেক রোগ লক্ষণ ছাড়াই হচ্ছে, মানে পূর্ববর্তী কিছু সিমটম দেখা যাবে না, কিন্তু এই সিমটমগুলো ছাড়াই অনেক বেশি ক্ষতি হয়ে যায়। এটা আমরা কখন দেখতে পাই? ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে। লিউকেমিয়া দেখো, লিউকেমিয়া হচ্ছে আমাদের রক্ত ক্যান্সার বা ব্লাড ক্যান্সার আমরা বলি না, ওই রোগটা হচ্ছে লিউকেমিয়া। এই সময় শ্বেত রক্তকণিকা এত বেশি উৎপন্ন হয় কিন্তু লোহিত রক্তকণিকার অনুচক্রিকা উৎপন্ন হয় না। তাহলে দেখো এই যে ইমব্যালেন্স না, ওই শ্বেত রক্তকণিকা যে বেশি তৈরি হচ্ছে এটাতেও কিন্তু খুশি হওয়ার দরকার নেই, কারণ ওগুলো হচ্ছে ক্যান্সার কোষ। তাহলে এই যে রক্তের ক্যান্সার, এটা হচ্ছে আমাদের লিউকেমিয়া, রক্তের ক্যান্সার। এরপরে থ্যালাসেমিয়া কি? থ্যালাসেমিয়া হচ্ছে লোহিত রক্তকণিকার অস্বাভাবিকতাজনিত একটা রোগ। এই যে আরবিসি, এটা অস্বাভাবিকভাবে কমতে থাকবে। এখন থ্যালাসেমিয়া কিন্তু একটা বংশগত ব্যাধি, এটা তুমি বংশ পরম্পরায় ওই জিনটা যদি তোমার ভিতরে চলে আসে সেক্ষেত্রে আমরা থ্যালাসেমিয়া হইতে দেখি। এই যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার যেগুলো, সেখানে আমরা বর্ণান্ধতাও দেখতে পাই এবং থ্যালাসেমিয়াও দেখতে পাই। এটা কিন্তু আমরা 12 অধ্যায়ে পড়ছিলাম। এরপরে দেখো এইডস। এইডস যে রোগটা, এটা এইচআইভি ভাইরাসের কারণে হয়। এইচআইভি ভাইরাসের আক্রমণে এইডস রোগটা হচ্ছে। এটা কিন্তু একটা ঘাতক ব্যাধি। কি জন্য? কারণ এইডস হইলে তোমার মৃত্যু অনিবার্য। শুনতে কতটা ভয়ঙ্কর লাগতেছে না? কোনো ঔষধ নাই, কোনো চিকিৎসা নাই, তোমার ইমিউন সিস্টেমটাকে একদম কমায় দিবে এই ভাইরাসটা। তাহলে ওইটাকে বলতেছি আমরা এইডস। তারপরের প্রশ্নটা দেখো কি বলছে। রফিক সাহেব হঠাৎ বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। ব্যথাটি বাঁ দিক থেকে সারা বুকে ছড়িয়ে গেল এবং তিনি অনবরত ঘামতে থাকলেন। তাহলে এই যে সিমটমটা দেখো, বুকের মাঝখানে ব্যথা, তার মানে বুকের মাঝখানে আমাদের কি থাকে? হার্ট থাকে। তাহলে এটা হার্ট রিলেটেড একটা সমস্যা, আমরা বুঝতে পারলাম। তাহলে এই যে দেখো স্ট্রোক, আমি বলছিলাম স্ট্রোক কোথায় হয়? মস্তিষ্কে হয়। তাহলে হার্ট রিলেটেড যে সিমটম, এটা শোনার পরে আমরা তো স্ট্রোক ভুলেও দাগাবো না, তাই না? তারপরে বাত জ্বর। বাত জ্বর হয় হচ্ছে আমাদের শ্বাসনালীতে, শ্বসনতন্ত্রের প্রদাহজনিত একটা সমস্যা। তাহলে বাত জ্বর কোথায় হচ্ছে? শ্বসনতন্ত্রে হচ্ছে। তাহলে এইটাকেও আমরা হার্ট রিলেটেড অসুবিধায় ধরবো না। এরপরে দেখো উচ্চ রক্তচাপ এবং করোনারি থ্রম্বোসিস। এই যে করোনারি শুনলেই আমরা বুঝতে পাই কি এটা হচ্ছে আমাদের হার্ট রিলেটেড, মানে এখানে যে সিমটমগুলো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের করোনারি থ্রম্বোসিসের কারণে হইতে পারে। তাহলে এই জায়গাটায় দেখো করোনারি থ্রম্বোসিস হবে এই জায়গাটায় উত্তর। আর উচ্চ রক্তচাপের সিমটমগুলো যদি আমি বলি,
সেগুলো কি হবে, উচ্চ রক্তচাপের সিমটমগুলো যদি আমি বলি, সেক্ষেত্রে এই জায়গায় তোমার মাথার পেছনের দিকে ব্যথা অনুভূত হবে, মাথা ঘুরবে, মাথার পেছনের দিকে বিশেষ করে ব্যথা অনুভব হবে, ওগুলো হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপের সিমটমগুলো। তাহলে এই জায়গায় যখন বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা হইতে বললো, তাহলে এটা আমরা করোনারি থ্রম্বোসিস বলতে পারতেছি। এরপরে রফিক সাহেবের জন্য প্রযোজ্য, মানে ওনার কি কি করা উচিত এখন, নিয়মিত ব্যায়াম করা। হ্যাঁ, এটা কিন্তু যে কোনো মানে শারীরিক সুস্থতার জন্য, মানে যে কোনো রোগ থেকে বের হয়ে এসে শারীরিক সুস্থতার জন্য প্রতিদিন ব্যায়াম করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে শাকসবজি বেশি খাওয়া, ইয়েস অবশ্যই। কাঁচা লবণ গ্রহণ করা না, কাঁচা লবণ কম পরিমাণে খাইতে হবে, কাঁচা লবণ বেশি খাইলে এটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তাহলে কাঁচা লবণ গ্রহণ করা না, গ্রহণ তুমি করবা কম পরিমাণে, কারণ গ্রহণ করাটাও দরকারি, কারণ ওই যে খনিজ উপাদানগুলো তোমার দেহে প্রয়োজন, ওই খনিজ উপাদানের চাহিদা কিন্তু আমরা লবণ থেকে পাচ্ছি, আয়োডিন পাচ্ছি, তারপর সোডিয়াম, ক্লোরাইড এগুলো পাচ্ছি। কিন্তু ওইটা যখন তুমি তরকারিতে যতটুকু দিচ্ছ অতটুকুই। অনেককে আমরা দেখি কি ওই যে কাঁচা হিসেবে মানে ভাতের সাথে এক্সট্রা লবণ নিচ্ছে, কাঁচা লবণ, ওইটা কিন্তু মানে খাওয়া ভালো না, কাঁচা লবণটা খাওয়া কিন্তু ভালো না। সেক্ষেত্রে আমরা 2 নম্বর অপশনটাকে বাদ দিতে পারতেছি। তাহলে 1 আর 3 আমাদের এখানে সঠিক, কোনটা? খ নম্বরটা। এরপরে আসো, কোন অণুজীবের সংক্রমণে বাত জ্বর হয়? এই যে বাত জ্বরটা, এটা আমরা কি বলছি, একটু আগে একটা অপশন আসছিল, এটা শ্বাস শ্বসন তন্ত্রের একটা রোগ। এই জায়গাটা বইয়ের ভিতর চলো আমরা একটু দেখি। এই যে বাত রোগের যে অংশটা দেখো, এই জায়গাটায় স্ট্রেপ্টোকক্কাস একটা অণুজীব আছে, স্ট্রেপ্টোকক্কাস। এই অণুজীবের সংক্রমণে সৃষ্ট শ্বাসনালীর প্রদাহ। তাহলে এই রোগটা, এই অণুজীবটা কোথায় আক্রমণ করতেছে? তোমার শ্বসনতন্ত্রে বা শ্বাসনালীতে। শ্বাসনালীকে আমরা ইংরেজিতে বলতে পারি ট্রাকিয়া। তাহলে এই যে শ্বাসনালীর প্রদাহ বলতে বোঝায় ব্যথা, তাহলে শ্বাসনালীর প্রদাহ শ্বসনতন্ত্রে আক্রমণ করতেছে, এটা হচ্ছে আমাদের স্ট্রেপ্টোকক্কাস অণুজীবের কারণে হচ্ছে। এরপরে এই যে দেখো, এই বাত জ্বর হইলে আমরা আর কি কি সিমটম দেখতে পাই? শ্বসনতন্ত্রের প্রদাহ বা শ্বাসনালীর প্রদাহ তো দেখতে পাচ্ছি, এছাড়াও ফুসকুড়িযুক্ত সংক্রমণ জ্বর, টনসিলের প্রদাহ অথবা মধ্যকর্ণের সংক্রামক রোগ বাত জ্বরের উল্লেখযোগ্য লক্ষণ। এই লক্ষণগুলো আমরা কখন দেখতে পাবো? বাত জ্বর হইলে। তাহলে এই জায়গাটায় আসো, আমাদের এমসিকিউতে জিজ্ঞেস করছে কি, কোন অণুজীবের সংক্রমণে বাত জ্বর হচ্ছে? ডিরেক্ট বইয়ে লেখা আছে কি, স্ট্রেপ্টোকক্কাস। দেখো এই জায়গায় তোমাকে ট্র্যাপে ফালানোর জন্য কিন্তু এই যে কক্কাস দিয়ে আরেকটা নাম দিয়ে দেওয়া আছে, এই জায়গাটা কিন্তু ভুলে দাগায় দেওয়া যাবে না, খেয়াল করে বানানটা পড়া লাগবে, স্ট্রেপ্টোকক্কাস। এই অণুজীবটার কারণেই আমাদের শ্বাসনালীর প্রদাহ তৈরি হচ্ছে। ব্যাসিলাস কোনটা? ব্যাসিলাস হচ্ছে একটা ব্যাকটেরিয়া, ব্যাসিলাস হচ্ছে একটা ব্যাকটেরিয়া। আমরা 14 অধ্যায়ে এই নামটা শুনছিলাম, এরকম ছিল যে ব্যাসিলাস থুরিনজেনেসিস ব্যাকটেরিয়া ব্যবহার করে আমরা উন্নত শ্রেণীর যেই ভুট্টা গাছ, উন্নত শ্রেণীর যে তুলা গাছ, এগুলো কিন্তু তৈরি করছিলাম ব্যাসিলাস থুরিনজেনেসিস একটা ব্যাকটেরিয়া ব্যবহার করে, যার জন্য ওই যে নতুন যে উদ্ভিদগুলো তৈরি করছি ওদেরকে আমরা কি বলতেছিলাম? বিটি কর্ন, বিটি কটন। ওই যে বিটি, ব্যাসিলাস থুরিনজেনেসিস, ও হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এরপরে দেখো সিউডোমোনাস, এই যে ব্যাকটেরিয়াটা, এটা কি করে? আমাদের পরিবেশকে সুন্দর রাখে বা পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করে। তাহলে ওকে আমরা কি বলতে পারি? পরিবেশ বান্ধব। এই সিউডোমোনাস ব্যাকটেরিয়াটা মেইনলি আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করছিলাম। ব্যাকটেরিয়া তো সব জায়গায় থাকে, তাই না? বাতাস, মাটি, পানি, সব জায়গায় ব্যাকটেরিয়া থাকতেছে। এখন আমরা এই সিউডোমোনাস ব্যাকটেরিয়াটাকে এরকমভাবে প্রিপেয়ার করলাম, যার জন্য ও কি করবে? তেল খাওয়া শুরু করে দিবে। প্রকৃতিতে কলকারখানা থেকে যে তেলগুলা বের হচ্ছে, মাটি দূষণ করতেছে, পানিতে মিশে যাচ্ছে, পানি দূষণ করতেছে, তখন এই ব্যাকটেরিয়াগুলো কি করে? হাইড্রোকার্বন বা তেলগুলাকে খেয়ে ফেলে বা নষ্ট করে ফেলে, যার জন্য আমাদের পরিবেশ কিন্তু সুন্দর থাকতেছে। তাহলে এই সিউডোমোনাস ব্যাকটেরিয়া হচ্ছে পরিবেশ বান্ধব। এরপরে কোন জাতীয় ঔষধ প্রয়োগ করলে বাত জ্বরের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়? এই যে দেখো, বাত জ্বরের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়, এই যে লাইনটা, এই লাইনটা চলো আমরা বইয়ের ভিতর একটু দেখি। এই যে দেখো শেষের দিকে কি বলছে? পেনিসিলিয়াম। এই রোগ শনাক্ত করা হলে পেনিসিলিন জাতীয় ঔষধ যথাযথভাবে প্রয়োগে এই রোগের সংক্রমণ থেকে রেহাই পাওয়া যায়। তাহলে পেনিসিলিন জাতীয় ঔষধ সেবন করতে হবে। তাহলে এই কথাটাই তো এখানে জিজ্ঞেস করলো যে কোন জাতীয় ঔষধ প্রয়োগ করলে বাত জ্বরের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে বা রেহাই পাওয়া যাবে। তাহলে এটা কি? আমাদের পেনিসিলিন। এরপরে আসো বাত জ্বরের লক্ষণগুলো কি কি? একটু আগে কিন্তু আমরা পড়ছিলাম, যখন ওই যে স্ট্রেপ্টোকক্কাসের লাইনটা পড়তেছিলাম, ওই লাইনের পাশেই কি ছিল?
এই যে স্ট্রেপ্টোকক্কাস অণুজীবের সংক্রমণে শ্বাসনালীর প্রদাহ, হ্যাঁ ইয়েস এই লাইনটা ছিল। এরপরে মধ্যকর্ণের সংক্রামক রোগ, এই লাইনটাও কিন্তু ছিল, কিন্তু হৃৎপিণ্ডে রক্ত জমাট বাঁধার কথা ছিল না। হৃৎপিণ্ডের কপাটিকাগুলাকে নষ্ট করে দেওয়া বা হৃৎপিণ্ডের কার্যক্ষমতা কমিয়ে দেওয়ার এরকম একটা লাইন ছিল। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, হৃৎপিণ্ডের যে ভাল্ভ অথবা যে কপাটিকাগুলা ওগুলা দুর্বল হয়ে যায় এবং হৃৎপিণ্ড রক্ত পরিবহন করা বা রক্ত সঞ্চালনটা কমে যায়, রক্ত সঞ্চালন কমে যাচ্ছে, এই সিমটমটা আমরা দেখতে পাই, কিন্তু রক্ত জমাট বাঁধার কোনো কথা কিন্তু দেখি নাই। তাহলে এই জায়গাটা আমরা বাদ দিতে পারতেছি, 2 আর 3 নাম্বারটা এখানে আমাদের সঠিক। এরপরে আসো, লিউকেমিয়া রোগে কোনটি হয়। এখন লিউকেমিয়া কোনটা, আমি কিন্তু একটা অপশনে লিউকেমিয়া ওয়ার্ডটা পাইছিলাম আর তখন বলছিলাম এটা হচ্ছে ব্লাড ক্যান্সার। লিউকেমিয়াকে আমরা আরেকটা নামে ডাকতে পারি ব্লাড ক্যান্সার। এই সময় কি হয়, শ্বেত রক্তকণিকা অনেক বেশি বেড়ে যায় এবং লোহিত আর অনুচক্রিকা কমে যায়। তাহলে কি হবে, মনে রাখা লাগবে যে ডাব্লিউবিসি অনেক বেশি বেড়ে যায় আর রেড ব্লাড সেল অনেক বেশি কমে যায়। এই ক্ষেত্রে দেখো লোহিত রক্তকণিকা বেড়ে যায় বলছে, না বেড়ে যায় না, কমে যায়। শ্বেত রক্তকণিকা কমে যায় না, শ্বেত রক্তকণিকা বেড়ে যায়, উল্টা বলছে। তারপরে ত্বকে ছোট কালো দাগ দেখা দেয় না, কালো না, লাল লাল ছোট ছোট ছোপ দেখা দেয়, সেক্ষেত্রে এই অপশনটাও আমরা নিতে পারবো না। অস্থিমজ্জা ক্যান্সারে আক্রান্ত হয়। এখন অস্থিমজ্জা কি জিনিস, দেখো আমি যদি একটা হাড় আঁকি, এই যে দেখো একটা হাড়, এই হাড়ের মাঝখানে যে অংশটা না, এই যে এই জায়গার অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে অস্থিমজ্জা। এই মজ্জার ভিতর থেকে আমাদের রক্ত উৎপন্ন হয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, ছোটবেলায় যকৃৎ থেকে বা প্লীহা থেকে উৎপন্ন হয়, কিন্তু একদম যখন আমরা প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছি তখন আমাদের এই অস্থিমজ্জাগুলোর ভিতর থেকে রক্তকণিকা উৎপন্ন হবে। এখন এই জায়গায় যদি কোনো আক্রমণ হয় কোনো জীবাণুর, সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের শ্বেত রক্তকণিকা অনেক বেশি বেড়ে যাচ্ছে। রক্ত তো যতটুকু পরিমাণ মতো উৎপাদন করা প্রয়োজন, কিন্তু এখানে একটা অনেক বেশি বাড়তেছে, একটা কমে যাচ্ছে, যার জন্য ইমব্যালেন্স তৈরি হচ্ছে। এটাকে আমরা বলবো হচ্ছে লিউকেমিয়া বা রক্তের ক্যান্সার। তাহলে অস্থিমজ্জার ক্যান্সারে আক্রান্ত হইলে আমরা লিউকেমিয়া দেখতে পাই। এরপরে রক্তকোষের ক্যান্সারকে কি বলে, এই যে একটু আগে বললাম লিউকেমিয়া বলে। অ্যানজাইনা কি, অ্যানজাইনা হচ্ছে বুকে ব্যথা, বুকের মাঝখানে ব্যথা অনুভূত হওয়া, ওই যে রক্ত সঠিকভাবে চলাচল করতে না পারলে বুকে ব্যথা হইলে ওটাকে আমরা বলি অ্যানজাইনা। তাহলে এটা কি, বুকে ব্যথা। এরপরে অস্টিওপোরোসিস কি, অস্টিওপোরোসিস হচ্ছে 50 বছরের বেশি হয়ে গেলে, 50 ঊর্ধ্ব যারা আছে আমাদের সিনিয়র সিটিজেন, তাদের ক্ষেত্রে আমরা হাড়ের ক্যালসিয়ামের অভাব দেখতে পাবো। ক্যালসিয়ামের যে যৌগগুলা, আমরা জানি ক্যালসিয়ামের যৌগ মিলেই আমাদের যে দাঁত, হাড় এগুলো গঠিত হয়। যখন ক্যালসিয়ামের অভাব দেখা দিচ্ছে তখন হাড় ভঙ্গুর হয়ে যাচ্ছে, একটু আঘাত লাগলেই হাড়টা ভেঙে যেতে যাচ্ছে। তাহলে এই যে রোগটা, অস্থি ভঙ্গুর হয়ে যাওয়ার রোগটা, এটাকে আমরা বলবো হচ্ছে অস্টিওপোরোসিস। তাহলে কি হচ্ছে, ক্যালসিয়ামের অভাবে হচ্ছে। আর নিউমোনিয়া হচ্ছে তোমার অত্যন্ত ঠান্ডা লাগলে ছোট শিশুদের ক্ষেত্রে আমরা এই রোগটা হইতে দেখি। তাহলে রক্ত ক্যান্সার কোনটা, লিউকেমিয়া। রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা অতিমাত্রায় বেড়ে গেলে, এই যে একটু আগেই বলছি হোয়াইট ব্লাড সেল অনেক বেড়ে যাচ্ছে, রেড ব্লাড সেল কমে যাচ্ছে, তাহলে ওইটাকে আমরা কি বলতেছিলাম, লিউকেমিয়া বলতেছিলাম। আর স্ট্রোক কোথায় হয়, ওই যে ব্রেনে হয়। অ্যানিমিয়া হচ্ছে রক্তশূন্যতা, এইডস হচ্ছে ওই ঘাতক ব্যাধিটা। এই তিনটা নিয়ে আমরা আগেও কথা বলছি, আর বলার দরকার নেই। তাহলে এই যে লিউকেমিয়া, এটা হচ্ছে রক্ত ক্যান্সার। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।